যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক। নতুন বিশ্বদ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্ম মাত্র সুতীব্র চিৎকারে। 40-এর দশকে সুকান্ত ভট্টাচার্যের লেখা ছাড়পত্র কবিতার এই লাইনগুলি আজ ভীষণ রকমভাবে প্রাসঙ্গিক। যে ছাড়পত্রের কথা তিনি সে সময় উল্লেখ করে গিয়েছিলেন, আজও সেই ছাড়পত্র পেল না ওরা। সম্প্রতি মহেশতলা আর কাটোয়ার ঘটনা যেন সেই কথাই বলছে। চোখে আঙুল দিয়ে বড়দের দেখাচ্ছে, সুতীব্র চিৎকার করে বলছে, তোমরা এই বিশ্বকে শিশুদের বাসযোগ্য করতে পারোনি। তাই এই লজ্জা আমাদের সবার, সব বড়দের। আপনারা দেখতে শুরু করে দিয়েছেন এডিটরস ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদের সকলকে স্বাগত জানাই। মহেশতলা আর কাটোয়ার ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। শিশুশ্রম নিয়ে গোটা দেশের ছবিটা কি তা জানতে পারলেই আপনারা বুঝতে পারবেন কেন্দ্র রাজ্য কেউ কি এই পরিস্থিতির দায় ঝেড়ে ফেলতে পারে। তার কারণ কেন্দ্র রাজ্য উভয়ের ওপরই তো নির্ভর করছে আমাদের দেশের শিশুরা। আর এই শিশু শ্রমিক নিয়ে যখন কথা ওঠে, তখন আমাদের একটু দেখা দরকার যে এই শিশু শ্রমিক মূলত কারা, কাদের বলা হচ্ছে এই শিশু শ্রমিক। ইউনিসেফের মতে 5 থেকে 11 বছর বয়সী একজন শিশু যদি সপ্তাহে কমপক্ষে 1 ঘন্টা অর্থনৈতিক কার্যকলাপ করে বা কমপক্ষে 28 ঘন্টা গৃহস্থালির কাজ করে, তাহলে তাকে শিশু শ্রমিক হিসেবে ধরা হয়। আবার 12 থেকে 14 বছর বয়সী শিশুদের ক্ষেত্রে সপ্তাহে কমপক্ষে 14 ঘন্টা অর্থনৈতিক কার্যকলাপ কিংবা কমপক্ষে 42 ঘন্টা অর্থনৈতিক কার্যকলাপ এবং গৃহস্থালির কাজ করে যারা, সেই সমস্ত শিশুকেও শিশু শ্রমিক বলে ধরা হয়। কিন্তু প্রশ্নটা হচ্ছে, এই শিশু শ্রমিকের সমস্যা কি শুধুমাত্র বাংলার কিংবা ভারতের? উত্তর বলছে একেবারেই না। তার কারণ গোটা বিশ্বেই রয়েছে এই শিশু শ্রমিকের সমস্যা। পরিসংখ্যানটা কেমন একটু জানার চেষ্টা করি। কোভিড-19 আমরা জানি একটা মহামারী, আমরা কিছুদিন আগে পেরিয়ে এসেছি। এই মহামারীর কারণে বিশ্বব্যাপী অতিরিক্ত 90 লক্ষ শিশু এই শিশু শ্রমিকের দিকে ঝুঁকে পড়েছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক শ্রম সংস্থা এবং ইউনিসেফ। নতুন তাদের একটি প্রতিবেদনে তারা জানাচ্ছে যে বিশ্বব্যাপী শিশু শ্রমে নিয়োজিত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 16 কোটিতে। গত 4 বছরে এই সংখ্যাটা বেড়েছে 84 লক্ষ। 2023 সালের হিসেব অনুযায়ী বিশ্বের সবচেয়ে দরিদ্রতম দেশ আফ্রিকায় এই শিশু শ্রমের আধিক্য সবচেয়ে বেশি। প্রতি 5 জনে 1 জন শিশু এই শিশু শ্রমের সঙ্গে যুক্ত। সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে এই সমস্যাটা শুধুমাত্র বাংলার কিংবা ভারতবর্ষের নয়, এই সমস্যা গোটা পৃথিবী জুড়ে। শিশু শ্রম পৃথিবী জুড়েই চলছে। কিন্তু ভারতের চিত্রটা কি? ভারত সরকারও 2025-এর মধ্যে রাষ্ট্রপুঞ্জের সঙ্গে একটি স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী জানিয়েছে যে তারা চায় এই শিশু শ্রমকে একেবারে শূন্য করতে। কিন্তু 2023-এর ডিসেম্বর মাসে সংসদীয় স্ট্যান্ডিং কমিটি যে রিপোর্ট পেশ করেছে, সেই রিপোর্ট কিন্তু যথেষ্টই উদ্বেগজনক। সে রিপোর্টে জানানো হচ্ছে 2023 পর্যন্ত গত 5 বছরে 2 লক্ষ শিশু শ্রমিককে উদ্ধার করার কথা।
2011 জনগণনা অনুযায়ী এই ভারতে শিশু শ্রমিকের মোট সংখ্যা ছিল 1 কোটিরও বেশি, যাদের বয়স ওই 5 থেকে 15 বছরের মধ্যে, এবং যাদের অধিকাংশই অসংগঠিত ক্ষেত্রে কাজ করে, মূলত বিভিন্ন গ্যারাজ, ইটভাটা, গৃহ নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত এই সমস্ত শিশু শ্রমিকরা। তাই সংসদীয় স্ট্যান্ডিং কমিটির রিপোর্টে বলা হয়েছিল, অর্থনৈতিক অবস্থার উন্নতি করতে না পারলে শিশু শ্রম নির্মূল করা সম্ভব নয়। তবে আশার আলো একটাই, 2001 থেকে 2011 সালের মধ্যে এই শিশু শ্রমের ঘটনা জাতীয় স্তরে বেশ কিছুটা কমেছে। তবে এই কমাটা মূলত গ্রামীণ এলাকায়। অন্যদিকে এই শহরাঞ্চলে আবার শিশুকর্মীর সংখ্যা বেড়েছে, যা কিন্তু ছোট কাজের জন্য শহরাঞ্চলে শিশু শ্রমিকের চাহিদা বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। খুব স্বাভাবিকভাবেই এই সমস্যা ভারতেও রয়েছে, তা বোঝা যাচ্ছে। গোটা বিশ্বের সাথে সাথে যদি ভারতে থাকে, তাহলে ভারতের সাথে সাথে এ বাংলাতেও থাকবে, এটাই খুব স্বাভাবিক। তাহলে আসুন একটু দেখার চেষ্টা করি যে বাংলার ছবিটা কি। এক্ষেত্রে 2024 সালের নভেম্বরে রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক বিধানসভায় এক প্রশ্নোত্তর পর্বে জানিয়েছিলেন, এই মুহূর্তে বাংলায় শিশু শ্রমিকের সংখ্যা একেবারেই শূন্য। অন্তত তার দপ্তর যে খোঁজ খবর রেখেছে, তাতে 2024 সালে কোনো শিশু শ্রমিকের খোঁজ রাজ্যে পাওয়া যায়নি। এদিনই আবার এই শিশু শ্রমিকদের নিয়ে রাজ্য সরকারের তরফে একটি পরিসংখ্যানও বিধানসভায় পেশ করা হয়েছিল। সেই পরিসংখ্যানে মন্ত্রী জানিয়েছিলেন, 2020 সালে উদ্ধার হয় 14টি শিশু শ্রমিক, 2021 সালে 6 জন, 2022 সালে 3 জন, আর 2023 সালে 1 জন। তবে 2024 সালের অক্টোবরের 31 তারিখ পর্যন্ত একজনও শিশু শ্রমিক উদ্ধার হয়নি। মন্ত্রী আরও জানিয়েছিলেন, 2021 সালের আগে পর্যন্ত এই শিশু শ্রমিকের পুনর্বাসন, উন্নয়ন এবং পড়াশোনার খরচ চালাতে কেন্দ্রীয় প্রকল্পগুলোর জন্য বেশ কিছু অর্থ বরাদ্দ হতো, কিন্তু 2021 সালে সেই প্রকল্পগুলোর জন্য কেন্দ্র টাকা পাঠানো সম্পূর্ণ নাকি বন্ধ করে দিয়েছে। তাই সব দায়িত্বটাই রাজ্য সরকারকে বহন করতে হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে যে এই যে শিশু শ্রম বাড়ছে, সেটা দেশে, বিশ্বে, এমনকি বাংলায়, যদিও রাজ্যের মন্ত্রী বলছেন অন্য কথা, আবার বাংলার ছবিটা বলছে একটু অন্য। কিন্তু এর কারণ কি? কি কারণে শিশুরা তাদের শৈশব ছেড়ে অর্থ উপার্জনের কাজে নিযুক্ত হচ্ছেন? বলবো, আমরা যদি একটা কারণটা খোঁজার চেষ্টা করি যে কেন শিশুদের যে বয়স মূলত খেলাধুলোর, যে বয়স মূলত স্কুলে যাওয়ার, সেই বয়সে একজন শিশু কেন কি কারণে কাজে যাচ্ছেন, অর্থ উপার্জন করা তার কাছে প্রধান কাজ হয়ে দাঁড়াচ্ছে। তথ্য বলছে, ভারতের শিশু শ্রমিক বৃদ্ধির অন্যতম কারণগুলোর মধ্যে প্রথম যেটা রয়েছে সেটা হলো দারিদ্র্য। অর্থাৎ দারিদ্রতার কারণেই শিশুরা এই কাজে যোগ দিচ্ছে, তাদের পরিবার শিশুদের কাজের দিকে ঠেলে দিচ্ছে। দ্বিতীয় কারণ, শিক্ষার অভাব। সর্বশিক্ষা অভিযান হয়েছে বটে, কিন্তু সবাইকে শিক্ষার আঙিনায় নিয়ে আসা গেছে কি? মিড ডে মিল অত্যন্ত কার্যকর ভূমিকা গ্রহণ করলেও তা সম্পূর্ণ শিশুদের নিয়ে আসতে পারেনি। যে অভাবটা এখনো থেকে গেছে, তার কারণেই শিশুরা ওই শ্রমমুখী হয়ে পড়ছে বা বাধ্য হচ্ছে। এরপর রয়েছে কারণ বেকারত্ব এবং সামাজিক অর্থনৈতিক দুর্বলতা। বাবা মা কাজ করেন না, বা যা কাজ করে তাতে সংসার চলে না, ফলে কি হবে, তার 2 সন্তান আছে, 2 সন্তানকেও কাজে লাগিয়ে দাও।
খুব স্বাভাবিকভাবেই এই পরিবারকে সাহায্য করার জন্যই শিশুদেরকে কাজে পাঠানো হচ্ছে এবং তারা কাজ করতে বাধ্য হচ্ছে। আর এখান থেকেই উঠে আসছে বাংলার দুপাশের দুটি ছবি, একটি কলকাতার খুব কাছে মহেশতলা আর অন্যটি কাটোয়া। মহেশতলার ঘটনা ইতিমধ্যেই আপনারা জেনেছেন, শুনেছেন যে একটি জিন্সের প্যান্ট রং করার কারখানা, সেখানে কাজ করতো আবার উত্তর দিনাজপুরের বাসিন্দা দুই নাবালক, যার মধ্যে সবচেয়ে ছোট যে ছেলেটি ছিল তার সাথেই ঘটে গেছে এক মর্মান্তিক ঘটনা। সোমবার একটি ছবি সমাজ মাধ্যমে ভাইরাল হয়। কি ছবি? ভয়ঙ্কর ছবি। একটি শিশুকে অর্ধনগ্ন করে উল্টো করে দড়িতে টানানো রয়েছে এবং তার শরীরে কিছু বৈদ্যুতিন তার লাগানো রয়েছে, সে তারও সেই ভিজুয়ালে দেখা যাচ্ছে এবং এক ব্যক্তি সেই তার দুটো একটি প্লাগে প্রবেশ করাচ্ছেন বা কানেকশন করাচ্ছেন, আর বাচ্চাটি কেঁপে কেঁপে উঠছে, অর্থাৎ যাকে এক কথায় বলা হয় ইলেকট্রিক শক দেওয়া হচ্ছে। ভয়ঙ্কর এক দৃশ্য, গোটা সমাজ মাধ্যমকে কাঁপিয়ে দিয়েছে। এহেন সম্ভব? কি অপরাধে এ ধরনের কাজ সে করছিল এখনো জানা যায়নি। ঘটনার 5 দিন পর অবশেষে মুম্বাই থেকে এই ঘটনার মূল অভিযুক্ত তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম শাহিন শাহ। এই ঘটনা তো বিচ্ছিন্ন ঘটনা। কি এটা আমাদের নজরে এসেছে? নজরের বাইরে এমন ঘটনা আরো ঘটছে না তো? অন্যদিকে কাটোয়া, সেদিকে যদি আমরা তাকাই তাহলে দেখব যে ভিন রাজ্যে, এই রাজ্যের বালক বা শিশু সে সিটি গোল্ডের কাজ করার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে মালিকের হাতে আক্রান্ত হচ্ছে। খবর যা তা হলো বছর 2 আগে পারিবারিক অর্থনৈতিক সমস্যার কারণে কানলার ওই বাসিন্দা ওই নাবালকের পরিবার সামান্য কিছু পয়সার জন্য শিকারপুরের এক ব্যক্তি মারফত তাকে গুজরাটের রাজকোটে পাঠিয়ে দেওয়া হয় বা পাঠিয়ে দেয় কাজে। এই রাজকোটে কাজ করতে যাওয়ার পর থেকেই ওই নাবালকের ওপর নাকি অত্যাচার চলতো। কে করত? মালিক। কি কারণে? কারণ বাচ্চা ছেলেকে খেতে ভাত দিত, আর যে পরিমাণ ভাত দিত হয়তো সে পরিমাণ সে কাজের কারণে, শারীরিক কারণে খেতে পারতো না, ভাত হয়তো নষ্ট করত। এই ভাত নষ্ট কেন করছে এই অছিলায় তাকে প্রায় নাকি মারধর করা হতো এবং মারধরের মাত্রা এমন জায়গায় পৌঁছেছে যে তার হাঁটার শক্তি পর্যন্ত হারিয়ে গেছে। যখন সেই মালিক দেখলেন, আরে বাবা, এ তো অত্যাচার করতে করতে যে ছেলেটির অবস্থা করেছি তাতে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে, বেগতিক বুঝেই এক যুবকের মাধ্যম দিয়ে তাকে হাওড়ায় পাঠিয়ে দিল। এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই নাবালক। আমরা চাইব দ্রুত সেই নাবালক সুস্থ হয়ে উঠুক। কাটোয়ার এই ঘটনাকে কেন্দ্র করে আবার রাজ্যের শাসক দল এক্সপোস্ট করেছে, রীতিমতো পোস্ট করে এই গোটা ঘটনার তীব্র সমালোচনা করা হয়েছে। কেন সমালোচনা? না, শিশু আক্রান্ত হয়েছে, মালিক তাকে মারধর করেছে, সেটা যতটা না নিন্দা করেছে তার থেকে বেশি নিন্দার কারণ এই শিশুটি আক্রান্ত হয়েছে গুজরাটে গিয়ে। সে কারণ ভারতবর্ষের যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে এই ধরনের ঘটনা ঘটলে তার নিন্দা হওয়াটাই উচিত। তৃণমূল কংগ্রেস তার এক্সপোস্টে নিন্দা করেছে। তৃণমূলের মুখপাত্র মাননীয় কুণাল ঘোষ তিনি এ বিষয়ে মন্তব্য করেছেন। কি মন্তব্য করেছেন শুনুন। গুজরাটে যে বাচ্চাটাকে যেভাবে আক্রমণ করা হয়েছে, মারা হয়েছে, নারকীয় অত্যাচার, তীব্র প্রতিবাদ করা হচ্ছে। তীব্র প্রতিবাদ। বাংলা থেকে গেছে, তো সে তাকে ওইভাবে মারা হবে গুজরাটে? এটা কি ধরনের প্রবণতা তৈরি করার চেষ্টা? বাংলার ছেলেকে যদি গুজরাটে এইভাবে মারা হয়, কোনো এই ধরনের জিনিস বরখাস্ত করা হবে না।
কিন্তু বাংলার ছেলে গুজরাটে গিয়ে আক্রান্ত হলো, তার সমালোচনা করলো রাজ্যের শাসক দল। কিন্তু আমার একটা ছোট্ট প্রশ্ন, যে তারা কি একবার নিজেদেরকে আয়নার সামনে দাঁড় করিয়ে দেখলো কি? তার কারণ এই গোটা ঘটনাটা থেকে এক নয় একাধিকটা প্রশ্ন উঠছে ঠিক এই কারণে যে গুজরাটে হোক আর মহারাষ্ট্রে হোক আর হরিয়ানায় হোক কিংবা বাংলায়, ভারতবর্ষের যে কোনো প্রান্তে কোনো শিশুর সাথে যদি এই ধরনের ঘটনা ঘটে, তাহলে ডেফিনেটলি করে তার নিন্দার, লজ্জার এ বিষয়ে কোনো সন্দেহ নেই এবং ধিক্কারযোগ্য। কিন্তু এক্ষেত্রে দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, এই শিশুটিকে কেন বাংলা ছেড়ে যেতে হলো? বাংলার শিশুও কি সেই তবে পরিযায়ী শ্রমিকের মধ্যে পড়ে গেল? বাংলার শিশুও কি পরিযায়ী শ্রমিক? এ প্রশ্নের উত্তর কে দেবে? তার দায় কার? দ্বিতীয় প্রশ্ন, যে কেন শিশুটিকে পাঠানো হয়েছিল বা পাঠিয়েছিল তার পরিবার? দারিদ্রতার কারণে। তাহলে আমাদের সমাজে, আমাদের বাংলায় যারা রয়েছেন, তাদের অর্থনৈতিক সুরক্ষা দেওয়ার দায় কার? আবার এই ঘটনার জন্য শাসক দল এক্সপোজড করে নিন্দা করলেও যখন মহেশতলার ঘটনাটি ঘটল, কেন তার নিন্দা হলো না? প্রশ্নটা সেখানেও খুব স্বাভাবিকভাবে উঠছে। সুতরাং আমাদের বাংলার চিত্রটা কি সত্যি এই শিশু শ্রম থেকে মুক্ত? যে রিপোর্ট রাজ্যের মন্ত্রী বিধানসভায় দিয়েছেন গত বছর, সেই রিপোর্টের সঙ্গে বাস্তবের ছবিটা কি? বাস্তবের ছবি কি মিলছে? আপনারা যারা বিভিন্ন কাজে শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত দৌড়ে বেড়ান, শহরাঞ্চলের এ প্রান্ত থেকে ও প্রান্ত দৌড়ে বেড়ান, কখনো কোনো রাস্তার দোকানে খেতে যান, কিংবা কোনো হোটেলে ঢুকে পড়েন রাস্তার, সেখানে চোখে পড়ে না এমন কোনো শিশু যার হয়তো এই সময়ে স্কুলে থাকার কথা ছিল, অন্য কিছু করার কথা ছিল, তখন সে হয়তো একটা কাপড় দিয়ে আপনার টেবিলটা মুছে দিয়ে গেল, কিংবা আপনি যে অর্ডার করেছেন খাবারটা, সেই খাবারটা আপনার টেবিলে দিয়ে চলে গেল। কখনো আমরা জিজ্ঞাসা করি তাকে ডেকে যে কেন সে ওই বয়সে ওই কাজ করছে বা কাজ করতে বাধ্য হচ্ছে? করি না। রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থে নিজেদের মতন করে সব বিষয়গুলোকে দেখেন, যেটা তাদের পক্ষে সেটা তারা দেখেন, যেটা তাদের বিপক্ষে তাতে চোখ বন্ধ করে রাখেন। এটা তাদের স্বভাব, ডান বাম সব পক্ষে। কিন্তু যে সমস্যা নিয়ে আজকে আমরা কথা বলছি, সে সমস্যাটা রাজনৈতিক সমস্যা নয়, সে সমস্যাটা সামাজিক সমস্যা। যে ছাড়পত্রের কথা দিয়ে এই অনুষ্ঠান একেবারে শুরু করেছিলাম, আমাকে ফিরে আবার সেই ছাড়পত্রে আসতে হবে। তার কারণ যে স্বপ্ন সেদিন কবি সুকান্ত ভট্টাচার্য দেখিয়েছিলেন, সে স্বপ্ন পূরণ এখনো হয়নি। শিশুদের জন্য এ বাংলা তথা দেশে যে কাজ হয়নি আমি কথা বলছি না, কিন্তু সে কাজ সম্পূর্ণ নয়। সে কাজের দ্বারা ভারতবর্ষের বাংলার সমস্ত শিশুকে, তাদের জীবনযাত্রার মানকে উন্নত করা যায়নি। এর দায় সরকারকে নিতে হবে। তার কারণ তাদের সদর্থক ভূমিকাই পারে এই অবস্থান থেকে
ওই শিশুদের বের করে আনতে। আমরা এই আশাবাদী যে ওই নাবালকও সুস্থভাবে আছে এবং উদ্ধার হবে। কিন্তু উল্টোটা যদি কিছু হয় তাহলে তার থেকে মর্মান্তিক আর কিছু হবে না। আজকের অনুষ্ঠানের হয়তো রেশ আমাকে টানতে হবে, কিন্তু যেতে যেতে সেই ছাড়পত্রের কথা ধরেই বলে যাব, চলে যাব। তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে, এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ। তারপর হব ইতিহাস। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। নমস্কার।